আমরা এসএলএসটি ইংলিশ গ্রামারের প্র্যাকটিস ক্লাস 3 করবো আজকে। তো এর আগে কিন্তু আমরা দুটো ভিডিও আপলোড করেছি এখান থেকে, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এই দুটো ভিডিওতে কিন্তু আমরা মেনলি খুবই ইম্পর্টেন্ট কিছু কনসেপ্ট ইংলিশ গ্রামারের আলোচনা করেছি, যেগুলো একদম তোমাদের পরীক্ষার রিলেটেড, এক্সাম ওরিয়েন্টেড, যেখান থেকে তোমাদের যে কনসেপ্টের উপরে বেস করে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন থাকে। এবং আজকের ভিডিওতেও আমরা তেমনই আরও কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করবো, প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে আলোচনা করবো, যেমনটা আগের ভিডিওগুলোতে হয়েছে। ওকে, তো আমরা শুরু করছি আমাদের আজকের প্র্যাকটিস ক্লাস 3। আগের দুটো ভিডিও তোমরা দেখে নেবে। শুরু করছি আমরা আমাদের আজকের সেশন। এখানেও খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, তোমাদের ভালো ভালো কোশ্চেন আছে, মানে কনসেপ্ট আছে। দেখো, কনসেপ্টগুলো জানা খুবই ইম্পর্টেন্ট। এই কনসেপ্টের উপরে বেস করেই কিন্তু প্রশ্ন হবে। হয়তো ডিরেক্ট তুমি এরকম প্রশ্নগুলো কমন পাবে না, কিন্তু এই যে কনসেপ্টগুলো তোমাদের শেখাচ্ছে, এই কনসেপ্টের উপরে বেস করেই কিন্তু তোমাদের পরীক্ষাতে প্রশ্ন থাকে। ওকে, চলো আজকের ফার্স্ট কোশ্চেন দেখে নিই। এটা দেখো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট উইথ কোয়ান্টিফায়ার্স। এবং আজকের বিষয়, আজকের প্রশ্নগুলো তার একটা বিষয় বলে দিই, কোন প্রশ্ন কোথার থেকে হয়েছে সবগুলো এরকম কিন্তু মেনশন করা থাকবে সবগুলো প্রশ্ন। এটা যেমন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা প্রশ্ন কোয়ান্টিফায়ার্সে, ঠিক আছে। তো এখানে দেখো কি বলছে, আর নাম্বার অফ থিওরিজ অন কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্ট ড্যাশ বিন প্রপোজড রিসেন্টলি। ওকে, তো এখানে আমাদের মেনলি ভাবটাকে চুজ করতে হবে, সঠিক ভাব। কিন্তু এখানে মানে যেটা বিষয় নোট করার যে জায়গাটা, সেটা হচ্ছে এ নাম্বার অফ। এইটা হচ্ছে আমাদের এই প্রশ্নের কনসেপ্ট বলতে পারো, ঠিক আছে। দুটো জিনিস হয়, আমি তোমাদের একটুখানি লিখে দেখানোর চেষ্টা করছি। একটা হচ্ছে এ নাম্বার অফ, আর একটা হয় দ্য নাম্বার অফ। দ্য নাম্বার অফ এর সঙ্গে, আচ্ছা, এ নাম্বার, এখানে অফ হবে একটা, এ নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন, ঠিক আছে, প্লুরাল নাউন। আর এখানেও দ্য নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন। তো এখানে যখন এ নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন থাকবে, সেটাকে আমরা প্লুরাল হিসাবে কনসিডার করব। ওকে, প্লুরাল হিসাবে কনসিডার করবো, মানে এদের সঙ্গে আমাদের প্লুরাল ভার্ব হবে। কিন্তু যখন দ্য নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন থাকবে, সেটাকে আমরা সিঙ্গুলার হিসাবে কাউন্ট করব। বোঝা গেল? এখানকার কনসেপ্ট হচ্ছে এটা। এবং আমি তোমাদের দুটো সেন্টেন্স লিখে দেখাচ্ছি, দেখো, আরও তোমরা ভালোভাবে বুঝতে পারবে। দেখো, আমি দুটো সেন্টেন্স লিখছি। আচ্ছা, কালিটা চেঞ্জ করি। a number of students have arrived। আমি আর একটা সেন্টেন্স লিখছি এখানে, the number of students have arrived। দেখো, এখানে কি বলছে, এ নাম্বার অফ স্টুডেন্টস আছে এখানে, ঠিক আছে। এ নাম্বার অফ, আর একটাতে আছে দি নাম্বার অফ, আর বাকিগুলো সেম, এ নাম্বার অফ অ্যান্ড দি নাম্বার অফ। তো এখানে আমাদের বিষয়টা হচ্ছে এ নাম্বার অফ স্টুডেন্টস, এ নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন যখন হবে, সেটাকে আমরা প্লুরাল হিসেবে নেবো। তাহলে প্লুরাল যদি হয়, আমাদের ভার্বও প্লুরাল হবে। তাই এখানে কিন্তু হ্যাভ হবে সঠিক আনসার। এ নাম্বার অফ এর সঙ্গে হ্যাভ হবে সঠিক আনসার, হ্যাজ কিন্তু হবে না। কিন্তু সেকেন্ড সেন্টেন্সটা দেখো, এখানে আছে দ্য নাম্বার অফ, ঠিক আছে। এটা আমি পুরোটা লিখিনি, একটুখানি বুঝে নেবে। দ্য নাম্বার অফ, দ্য নাম্বার অফ স্টুডেন্টস, তাহলে এটাকে আমরা কি বলেছি, এই যে দ্য নাম্বার অফ যখন থাকবে, সেটাকে আমরা সিঙ্গুলার হিসেবে দেখব। তাই এটা কিন্তু হ্যাভ হবে না, এখানে কিন্তু হ্যাজ হবে সঠিক আনসার। বোঝা গেল? আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছো। এখানেও তাহলে আমাদের প্রশ্নটা দেখো কি বলছে, এ নাম্বার অফ থিওরিজ অন কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট ড্যাশ বিন প্রপোজড রিসেন্টলি। এ নাম্বার অফ প্লাস এখানে প্লুরাল নাউন আছে থিওরিজ, তাহলে কি হবে, সেটাকে আমরা প্লুরাল হিসেবে গণ্য করবো আমাদের এই রুলটা অনুযায়ী। তাই এখানে হ্যাভ ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল? হ্যাভ হচ্ছে সঠিক আনসার। দেখো, এখানে এ নাম্বার অফ থিওরিজ, এ নাম্বার অফ এটা কিন্তু আমাদের আসল সাবজেক্ট না, আমাদের মেন সাবজেক্ট হচ্ছে থিওরিজ। কিন্তু এটা একটা, এই যে এ নাম্বার অফ যখন এটা এইভাবে ব্যবহার হবে এবং দ্য নাম্বার অফ যখন ব্যবহার হবে, তখন আমাদের এই দুটো রুল কিন্তু মাথায় রাখতে হবে। বোঝা গেল? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। চলো নেক্সট কোশ্চেন। দেখো, এই প্রশ্নটা আছে জিরান্ড ভার্সেস ইনফিনিটিভ। ওকে, তো এখানে এই প্রশ্নটা আছে, শি মেড হিম ড্যাশ দ্য ফর্ম এগেন টু ফিলিং ফিল্ড। আমরা একটা জিনিস শুনেছি যেটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভটা কি? বেয়ার ইনফিনিটিভ, আচ্ছা, এখানে টিআইভিই হবে। বেয়ার ইনফিনিটিভ জিনিসটা কি, যেখানে আমরা ইনফিনিটিভ কি, আমরা ইনফিনিটিভ জানি টু প্লাস
V1 ভার্বের ফার্স্ট ফর্ম, এটাকে আমরা ইনফিনিটিভ হিসেবে জানি, কিন্তু বেয়ার ইনফিনিটিভে এই টুটা থাকবে না, ঠিক আছে, এই টুটা কিন্তু থাকবে না, কিন্তু সেটা ইনফিনিটিভই হবে, কিন্তু এই টুটা থাকবে না। কিছু কিছু ভার্ব আছে যেগুলো, যে ভার্বগুলো বেয়ার ইনফিনিটিভকে ফলো করে, যেমন আমি কিছু ভার্ব তোমাদের লিখছি, দেখো হিয়ার, সি, এখানে যে ভার্বটা আছে মেক, ঠিক আছে, আরও কিছু ভার্ব আছে আমি বলছি, ফিল, তারপরে আরও কিছু ভার্ব আছে বলছি আমি, জাস্ট মনে পড়ছে না, ওয়াচ, ওয়াচ লেট, হ্যাঁ, এইরকম আরও কিছু ভার্ব আছে। তো এই ভার্বগুলো কি সবসময় কিন্তু এদের পরে টু ইনফিনিটিভ কিন্তু হবে না, ঠিক আছে, এদের পরে বিয়ার ইনফিনিটিভ হয়, মানে এদের পরে কিন্তু এই টুটা থাকবে না, শুধুমাত্র ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে। তো এখানে দেখো সেই একই অর্থে এখানে মেক আছে, তো এই ভাবটা কিন্তু বিয়ার ইনফিনিটিভ বহন করবে, তাই এখানে টু ফিল, এই টু ফিল আর ফিল এটার মধ্যে কিন্তু তোমাদের কনফিউজড হতে পারে। আমাদের সাধারণত কি হয়, আমরা এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এই টু ফিল মানে ইনফিনিটিভ করে চলে আসবো, বাট হয়ে যাবে আমাদের ভুল, কারণ আমাদের কিন্তু এই ভাবগুলো কিন্তু বিয়ার ইনফিনিটিভ মানে ফলো করে, যেখানে টুটা থাকবে না, তাই এখানে শুধু ফিল হবে রাইট আনসার। আর ফিলিং তো এটা তো জিরান্ট, এখানে জিরান্ট হবে না, ফিল্ডও হবে না, তো অপশন বি ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। এখানে দেখো একটা প্রশ্ন আছে, নাউন ফ্রেজ আইডেন্টিফিকেশান, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং খুবই ভালো একটা কনসেপ্ট আছে এই প্রশ্নটার মধ্যে। আইডেন্টিফাই দ্য নাউন ফ্রেজ, আমাদের এখানে নাউন ফ্রেজটাকে আইডেন্টিফাই করতে হবে। ইন স্পাইট অফ হিজ এফোর্টস হ্যাজ বিন অ্যাক্টিং স্ট্রেঞ্জলি দ্য ম্যান ইন দ্য ডার্ক ক্লক হোয়েন এভার হি কামস। তো অ্যাকচুয়ালি আমরা প্রথমে যদি দেখার চেষ্টা করি নাউন ফ্রেজটা কী, নাউন ফ্রেজটা কী, নাউন ফ্রেজ হচ্ছে আ গ্রুপ অফ ওয়ার্ডস যেটা অ্যাকচুয়ালি নাউন হিসাবে কাজ করে, একটা সেন্টেন্সে নাউন হিসাবে কাজ করে, গ্রুপ অফ ওয়ার্ড, ঠিক আছে। তো এই নাউন ফ্রেজের মধ্যে কিছু কিছু বিষয় থাকে, যেমন একটা মেন নাউন থাকে এখানে, যেটাকে 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 বলা হয় হেড নাউন, ঠিক আছে, হেড নাউন বলা হয়। নাউন ফ্রেজ আমরা চেনার উপায় আমি বলছি এটাকে। আর দ্বিতীয়ত এখানে কিছু মডিফায়ার থাকে, ওকে, এখানে মডিফায়ার থাকবে, হেড নাউন থাকবে একটা যেটাকে আমরা মেন নাউন বলে, মডিফায়ার থাকবে, এই মডিফায়ারের মধ্যে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ থাকতে পারে, ঠিক আছে, অ্যাডজেক্টিভ থাকতে পারে মডিফায়ারের মধ্যে, তারপরে ডিটারমিনার থাকতে পারে, ওকে, ডিটারমিনার থাকতে পারে। আর একটা জিনিস এখানে একটা প্রিপোজিশনাল ফ্রেজ থাকে, ঠিক আছে, প্রিপোজিশনাল ফ্রেজ। তো এখানে এটা হচ্ছে আমাদের মোটামুটি একটা নাউন ফ্রেজ চেনার উপায়। তো প্রথমটা যদি আমরা দেখি ইন স্পাইট অফ, আমরা যদি ওর অপশান অনুযায়ী দেখি ইন স্পাইট অফ দেখো এটা কি, এটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ, এটা কিন্তু কোনো নাউন ফ্রেজ নয়। ইন স্পাইট অফ এটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ, তাই এটাকে আনসার করব না। হ্যাজ বিন অ্যাক্টিং স্ট্রেঞ্জলি, এখানে হ্যাজ বিন অ্যাক্টিং ভার্বের কথা হচ্ছে, তো এটাকে আমরা বলতে পারি ভার্ব ফ্রেজ, ঠিক আছে, বা ভার্বাল ফ্রেজ, তো এটা কিন্তু হবে না। অপশান সি ইজ দ্য রাইট আনসার, এখানে দ্য ম্যান ইন দ্য ডার্ক ক্লক। তো এখানে দেখো মেন ভার্ব যেটা বললাম, এখানে আমি বললাম একটা হেড ভার্ব থাকবে, এখানে হেড ভার্ব হচ্ছে এই ম্যান, এবং তারপরে বললাম কিছু মডিফায়ার থাকে, মডিফায়ারের মধ্যে অ্যাডজেক্টিভ হতে পারে, ডিটারমিনার হতে পারে। এখানে দেখো এই যে ডিটারমিনার আছে দ্য, ঠিক আছে, তারপরে একটা প্রিপোজিশনাল ফ্রেজ ইন দ্য, এই যে ইন দ্য ডার্ক ক্লক, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে নাউন ফ্রেজ, অপশান সি ইজ দ্য রাইট আনসার। তারপরে আছে হোয়েন এভার হি কামস, হোয়েন এভার হি কামস এটা অ্যাকচুয়ালি বলা হয় এটাকে সাবঅর্ডিনেট ক্লজ, বা অ্যাকচুয়ালি এটা হচ্ছে ক্লজ অফ মানে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, এটা এই যে হোয়েন এভার, ঠিক আছে, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। তো যাই হোক এখানে আমাদের অপশান সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, সেন্টেন্স স্প্লিটিং অ্যাবসলিউট স্ট্রাকচার, এখানে একটা সেন্টেন্স আছে, এই সেন্টেন্সটাকে আমাদেরকে স্প্লিট করতে হবে, মানে কি ভাঙতে হবে, ওকে। তো আমরা সেন্টেন্স স্প্লিটিং শিখেছি এবং এটা তোমাদের সহজেই হবে একটা প্রশ্ন। উই ওয়েন্ট হাইকিং বিকজ দ্য ওয়েদার ইজ ফাইন, এখানে বিকজ দিয়ে দেখো যুক্ত করছি, কিন্তু আমাদের তো ভাঙতে বলেছে, এটা কি হবে? হবে না। দ্য ওয়েদার ওয়াজ ফাইন উই ওয়েন্ট হাইকিং, দেখো অপশান বি ইজ দ্য রাইট আনসার। এখানে দেখো সেন্টেন্সটাকে দুটো ভাগে ভেঙে দিয়েছে, ওকে, দ্য ওয়েদার ওয়াজ ফাইন অ্যান্ড এখানে আছে উই ওয়েন্ট হাইকিং, তো অপশান বি সঠিক আনসার। এখানে বিকজ দিয়ে জুটছে, তো এটাও অ্যাকচুয়ালি হবে না, ঠিক আছে, উই ওয়েন্ট হাইকিং এখানে অলদো আছে, তাই এটাও হবে না, অপশান বি ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল? এটা একটা সহজ কোয়েশ্চেন ছিল আশা করি। চলো নেক্সট হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আ পারসন হু স্পিক্স মেনি ল্যাঙ্গুয়েজেস ইজ একজন ব্যক্তি যে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ জানে তাকে কি বলে? আ পারসন হু স্পিক্স মেনি ল্যাঙ্গুয়েজেস, পলিগ্লট, philologist, grammarian and dialectician.
তো এখানে কি হবে সঠিক অ্যান্সার দেখো, অপশান পলিগ্লট। পলিগ্লট মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা এই যে এইটার কথাই বলছি, এই যে এ পারসন হু স্পিক্স মেনি ল্যাঙ্গুয়েজ, মোর দ্যান ওন ল্যাঙ্গুয়েজ, তাকে অ্যাকচুয়ালি বলা হয় কি পলিগ্লট। তো এখানে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে। ফিলোলজিস্ট হচ্ছে আমরা বলতে পারি ভাষা বিজ্ঞানী বা লিঙ্গুইস্ট, এর আরেকটা ওয়ার্ড হচ্ছে লিঙ্গুইস্ট। ওকে, লিঙ্গুইস্ট। ওকে। আর গ্রামারিয়ান মানে বুঝতেই পারছো, যারা অ্যাকচুয়ালি গ্রামার নিয়ে লেখালেখি করে তাদেরকে গ্রামারিয়ান বলা হয়। ওকে। a person who studies and writes about grammar. ওকে। আর ডায়ালেকটিশিয়ান হচ্ছে এটাও এক ধরনের আমরা বলতে পারি যে আ পারসন স্কিল্ড ইন ফিলোসফিক্যাল ডিবেট, তাদেরকে ডায়ালেকটিশিয়ান বলে। ঠিক আছে। তো এখানে পলিগ্লট হবে সঠিক আনসার। আরও কিছু অনেক তোমাদের এরকম দেখবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, পড়তে হবে। একটা খুবই ইম্পর্টেন্ট একটা আছে যেটাকে বলা হয় একটা খুবই ইম্পর্টেন্ট যেটাকে বলে ফিলান্থ্রপিস্ট। ওকে, এটা খুব আছে ফিলান্থ্রপিস্ট মানে এটা কি আ লাভার অফ ম্যানকাইন্ড, যারা মানুষকে ভালোবাসে। তারপরে এরকম দেখো ওমনি দিয়ে অনেকগুলো আছে। হ্যাঁ, ওমনি প্রেজেন্ট, তারপরে ওমনিসাইন্ট, ওমনিসাইন্স, ওমনিপোটেন্ট। ঠিক আছে, এরকম আছে দেখবে। এখানে হচ্ছে ওমনি প্রেজেন্ট মানে হচ্ছে সর্বত্র বিরাজমান, এরকম আছে বুঝলে। ওমনিপোটেন্ট মানে হচ্ছে, আচ্ছা এটা এন হবে, হ্যাঁ ওমনিপোটেস্ট হয়ে গেছে। ওমনিপোটেন্ট মানে সর্বজ্ঞানী, এরকম আরও অনেক আছে, তোমাদের সেগুলো পড়তে হবে। নেক্সট একটা দেখো, মুড থেকে প্রশ্ন আছে। মুড ইফ শি ড্যাশ মোর পারসুয়েসিভ দ্য প্রপোজাল মাইট হ্যাভ বিন অ্যাকসেপ্টেড। ওকে। তো মুডের থেকে আমি তোমাদের বলেছিলাম এটা অ্যাকচুয়ালি একটা কি কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে পড়ে, এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল। হ্যাঁ, আর কন্ডিশনাল সেন্টেন্স আমি তোমাদের আগের ভিডিওগুলোতে বলেছি 3 ধরনের কন্ডিশনাল সেন্টেন্স থেকে মোটামুটি প্রশ্ন হয়। একটাতে দেখবে একটা সেন্টেন্স থাকবে প্রেজেন্টে, তারপরে একটা সেন্টেন্স থাকবে দেখবে তোমরা দেখবে ফিউচারে থাকবে। ঠিক আছে, সিম্পল প্রেজেন্ট, সিম্পল ফিউচার। তারপরে 2 নম্বরে একটার কথা বলি, যদি আমি সেন্টেন্সগুলো লিখে দেখাচ্ছি না, আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি। একটা সেন্টেন্স দেখবে থাকবে সিম্পল পাস্টে এবং তার পরেরটা দেখবে থাকবে উড দিয়ে থাকবে। আর 3 নম্বরে যদি আরেকটা বলি, এখানে দেখবে পাস্ট পারফেক্ট থাকবে আর সেখানে পরেরটা থাকবে উড হ্যাভ ভার্বের থার্ড ফর্ম, এরকম থাকে। তো এখানে দেখো আমাদের এখানে অ্যাকচুয়ালি তোমরা এই মাইটটাকে আপাতত মনে করো উড। হ্যাঁ, উড। তাহলে এটাকে আমরা যদি উড হ্যাভ বিন ধরে নিই, তাহলে এই 3 নম্বর কন্ডিশনের মধ্যে পড়ছে, এটা আমাদের এই যে বললাম একদম উড হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম থাকবে। ওকে। তো এখানে দেখো যদি উড হ্যাভ ভার্বের থার্ড ফর্ম থাকে, এখানে তাই আছে মনে করো উড হ্যাভ ভার্বের থার্ড ফর্ম, তাহলে আমাদেরকে কি আগেরটা পাস্ট পারফেক্ট করতে হবে, তাই এখানে পাস্ট পারফেক্ট করতে হবে। পাস্ট পারফেক্টের রূপ কোনটা? হ্যাড বিন হচ্ছে পাস্ট পারফেক্টের রূপ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে। এখানে দেখো মাইট হ্যাভ বিন আছে, এটাকে উড হ্যাভ বিনও কিন্তু করা যায়। ঠিক আছে, উড হ্যাভ বিনও হবে। চলো নেক্সট কোশ্চেন। এটা সহজ ছিল, এটা নিয়ে আলোচনা করবো না আর বেশি, এর আগে আমরা অনেক আলোচনা করেছি এটা। তারপরে আছে সিনট্যাক্স ইনভার্সন অ্যান্ড এমফ্যাসিস নট আনটিল দ্য সেমিনার এন্ডেড। এরকম একটা সেন্টেন্স আমরা আগের ভিডিওতে করেছিলাম খুব সম্ভবত, যেখানে আমাদেরকে করতে হবে ইনভার্সন। ঠিক আছে, ইনভার্সন কোথায় করতে হয়? ইনভার্সন আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে করে থাকি। ঠিক আছে, ইনভার্সন আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে করে থাকি। যেমন ইউ আর কামিং, এটাকে আমরা যদি ইন্টারোগেটিভ করি কি হবে? আর ইউ কামিং। দেখো এখানে ইনভার্সন হচ্ছে এটা আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ইনভার্সন তখন হয় যখন এই সাবজেক্টের আগে আমাদের ভার্ব চলে আসবে, তখন হয়
ভার্ব যখন আগে চলে আসবে সাবজেক্টের আগে তখন হয় ইনভার্সন। তো এখানে দেখো আমাদের এই ভার্বটা কিন্তু আর এখানে আগে চলে এসেছে, তাই এটা হচ্ছে ইনভার্সন। তো যাই হোক, এটা একটা ইনভার্সনের কোশ্চেন, নট আনটিল দ্য সেমিনার। এবং এই যে নট আনটিল, রেয়ারলি, নেভার, এইগুলো আমি তোমাদের বলেছি, এইগুলো যখন থাকবে সেটাকে বলা হয় নেগেটিভ অ্যাডভার্বিয়াল। আর নেগেটিভ অ্যাডভার্বিয়াল দিয়ে যখন এই যে ইনভার্সন করতে হয় তখন আমাদের একটা অক্সুলারি ভার্বের প্রয়োজন হয়। এবার প্রশ্ন হচ্ছে এখানে ডিড অক্সুলারি, হ্যাড অক্সুলারি, ঠিক আছে, ওয়াজটাকেও আমরা ধরতে পারি অক্সুলারি, হ্যাজ অক্সুলারি, তাহলে কোনটা হবে সঠিক আনসার এখানে? তাহলে আমাদের টেন্সটাকে ফলো করতে হবে। দেখো এখানে কি আছে, সিম্পল পাস্ট আছে, সিম্পল পাস্ট, তাহলে আমাদের এখানে সিম্পল পাস্ট বসাতে হবে। সিম্পল পাস্টে কি হয়, ডিড হয়, তো ডিড ইজ দ্য রাইট আনসার। নেক্সট, প্রিপোজিশন অর অ্যাবস্ট্রাক্ট কলোকেশন। তো এখানে মেনলি প্রিপোজিশন থেকে প্রশ্ন, হি ওয়াজ অ্যাকিউজড ড্যাশ ভায়োলেটিং দ্য এগ্রিমেন্ট, এটা একটা সহজ প্রশ্ন। অ্যাকিউজডের সঙ্গে আমরা কি বসাই, অফ, তাই না? কিন্তু এটা মাথায় রাখবে, চার্জ উইথ, অ্যাকিউজডের সঙ্গে অফ, কিন্তু চার্জের সঙ্গে উইথ, এরকম আমরা বলি না, হি ওয়াজ চার্জ উইথ মার্ডার। তো এখানে কিন্তু এই চার্জের সঙ্গে উইথ বসে, এটা মাথায় রাখবে। আর অ্যাকিউজডের সঙ্গে অফ, এরকম অনেক ফিক্সড প্রিপোজিশন আছে, যখন আলাদা প্রিপোজিশনের ক্লাস করব তখন আমরা সেগুলো আলোচনা করব, ঠিক আছে? কিছু কিছু ইম্পর্টেন্ট আছে, সেগুলো আলোচনা হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন, ফ্রেজাল ভার্ব থেকে একটা প্রশ্ন আছে, দ্য ম্যানেজার ফাইনালি ব্রোক ডাউন অ্যান্ড এগ্রিড টু দ্য ডিম্যান্ডস। যারা ভিডিওটি দেখছো, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করতে হবে। তোমরা দেখছো অনেকেই, কিন্তু কেউ লাইক করছো না, ঠিক আছে? লাইক না করলে আমি বুঝবো কীভাবে তোমাদের ভালো লাগছে? অবশ্যই একটা করে সবাই লাইক করো যদি ভালো লেগে থাকে, এবং অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে, কেমন লাগলো, এবং কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবে, আমি সেখানে রিপ্লাই করে দেবো। দেখো ভিডিওগুলো করতে মোটামুটি ভালোই টাইম লাগে আমার, এই কোশ্চেন সেট করা, পিপিটি বানানো, ঠিক আছে, এই তোমাদের সঙ্গে এই আর মানে আলোচনা করা। তো অবশ্যই কিন্তু তোমাদের একটা লাইক তো করতেই হবে। ভিডিওগুলো তোমাদের রেসপন্সের উপরে আমার পরবর্তী ভিডিও মানে ডিপেন্ড করছে। আমি এখন একদিন বাদ একদিন দিচ্ছি, চেষ্টা করব ডেলি ভিডিও দেওয়ার, সেটা তোমাদের রেসপন্স অনুযায়ী ঠিক হবে, ঠিক আছে? তো অবশ্যই তো কিন্তু তোমরা লাইক করবে, অবশ্যই কমেন্টও করবে। নেক্সট কোশ্চেন কি বলছে, ফ্রেজাল ভার্ব ইডিওমেটিক মিনিং, দ্য ম্যানেজার ফাইনালি ব্রোক ডাউন অ্যান্ড এগ্রিড টু দ্য ডিম্যান্ডস। ব্রোক ডাউন একটা ফ্রেজাল ভার্ব, যার মানে কি বলো তো, যার মানে হচ্ছে আমরা যদি বলি হার মানা, ঠিক আছে, বা নত হওয়া। তো এখানে দেখো কি বলছে, কোনটা হবে, কোল্যাপসড ফিজিক্যালি কোল্যাপসড হয়ে যাওয়া, এটা তো নয়। বিগ্যান টু ক্রাই, কান্না শুরু করে দেওয়া। লস্ট কন্ট্রোল ইমোশনালি কন্ট্রোল হারিয়ে ফেলা। গেভ ইন অর সারেন্ডার, এই যে গেভ ইন, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট, কি এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ফ্রেজাল ভার্ব। গেভ ইন মানে হচ্ছে বশ্যতা স্বীকার করা বা হার মেনে নেওয়া, এই যে সারেন্ডার। তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আজকের প্রশ্নগুলো দেখছে সব কিন্তু পোর্শন থেকে প্রশ্ন আছে, তোমাদের সব পোর্শন টাচ করা হচ্ছে। চলো নেক্সট কোশ্চেন, জয়নিং সেন্টেন্স। এখানে দেখো একটা সেন্টেন্স আছে, হি ইজ ইন্টেলিজেন্ট, আর একটা সেন্টেন্স আছে হি ফেইল্ড দ্য টেস্ট। দুটো সেন্টেন্স আছে, তো এই দুটো সেন্টেন্সকে আমাদেরকে জয়েন করতে হবে। এখানে দেখো ভালো করে, যদি আমরা ভালো করে দেখি, এখানে দুটো আইডিয়া আছে, হ্যাঁ এখানে দুটো আইডিয়া আছে, অ্যান্ড দিস টু আইডিয়াস কন্ট্রাস্ট ইচ আদার, একটা অপরটার বিপরীত টাইপের। হি ইজ ইন্টেলিজেন্ট, হি ফেলড দ্য টেস্ট। সে যদি ইন্টেলিজেন্ট হয় তাহলে সে ফেল করবে কেন, বিষয়টা হচ্ছে এরকম। তো এখানে একটা কন্ট্রাস্ট প্রকাশ পাচ্ছে, এবং এই ধরনের সেন্টেন্সের আমাদের জয়েন করতে গেলে অ্যাকচুয়ালি যদি আমরা অপশান অনুযায়ী দেখি, দেখো বিকজ হি ইজ ইন্টেলিজেন্ট হি ফেলড, সে ফেল করেছে কারণ সে ইন্টেলিজেন্ট, কোনো মিনিং কোনো সেন্স হচ্ছেই না। দো হি ইজ ইন্টেলিজেন্ট হি ফেলড, যদিও সে ইন্টেলিজেন্ট তাও সে ফেল করেছিল। তো এটা হবে সঠিক আনসার। এই দৌ দিয়ে আমরা অ্যাকচুয়ালি কন্ট্রাস্ট বোঝাই, দৌ দিয়ে কন্ট্রাস্ট বোঝাই, তাই বি ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল, হি ইজ ইন্টেলিজেন্ট অ্যান্ড ফেল, সে ইন্টেলিজেন্ট এবং ফেল করেছে, এটা কি মিনিং যাচ্ছে, ইন্টেলিজেন্ট যদি হয় তাহলে কেন ফেল করবে, তো এটাও কিন্তু নয়। এবার তোমাদের আরেকটা সমস্যা হতে পারে, এইটার সঙ্গে তোমরা কনফিউজড হতে পারো, বিং ইন্টেলিজেন্ট হি ফেলড, সে ইন্টেলিজেন্ট হয়েও ফেল করেছে, এটার সঙ্গে তোমাদের একটা
সমস্যা হতে পারে। তো এখানে আমাদের মনে রাখতে হবে অ্যাকচুয়ালি কন্ট্রাস্ট বোঝাতে আমরা এই দোটা ব্যবহার করি, বোঝা গেল, বিংটা ঠিক নয়। তো এখানে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 11। তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু লাইক করবে। আর একটা কথা বলে রাখি, তোমরা যদি এসএসসি পিএসসির প্রিপারেশান নিতে চাও, আমাদের কিন্তু ব্যাচ চলছে। ওকে, এসএসসির নতুন ব্যাচ শুরু হয়েছে, পিএসসিরও ব্যাচ রানিং চলছে। তোমরা যদি সেখানে পেইড ব্যাচে অংশগ্রহণ করতে চাও, সেখানে একদম সিস্টেমেটিক ওয়েতে তোমাদের ক্লাস করানো হয়। ওকে, সেখানে তোমরা প্রত্যেকটা টপিকের উপর ডেসক্রিপটিভ নোটস পাবে, ডেসক্রিপটিভ একটা পিডিএফ পাবে যেখানে A to Z থাকবে, ঠিক আছে। সেখানে এক্সাম ওরিয়েন্টেড সমস্ত এমসিকিউ এর একটা পিডিএফ পাবে, এমসিকিউ। তারপরে তোমরা সেখানে অনলাইন মক টেস্ট দিতে পারবে, ভিডিও অ্যানালিসিস পাবে, মানে প্রত্যেকটা টপিকে টেক্সট অ্যানালিসিসের। তারপরে মোটামুটি সিস্টেমেটিক ওয়েতে সেখানে সব রকমভাবে পড়ানো হয়। তোমরা চাইলে সেখানে জয়েন হতে পারো। এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে, সেখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, বা তোমরা আরও গ্রুপ পাবে, দেখবে কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে জেনারেল গ্রুপ, সেখানে অ্যাড হয়ে যাবে। ওকে, সেখানে অ্যাড হয়ে যাবে, সেখানে সব রকম আপডেট দেওয়া হয়। তো আমরা কোশ্চেনে ফিরে আসি। বাই নেক্সট ডিসেম্বর শি ড্যাশ ইন দ্য ইউএন ফর ওভার আ ডিকেড, ইউএন ইউনাইটেড নেশন। বাই দ্য নেক্সট ডিসেম্বর, এই প্রশ্নটা দেখো, বাই দ্য নেক্সট ডিসেম্বর, এই যে যখন বাই দ্য নেক্সট ডিসেম্বর, বাই দ্য নেক্সট মান্থ এরকম যখন থাকবে না, এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যে টেন্সটা ব্যবহার করি সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ওকে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা আমরা এই ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এটা বিষয়টা হচ্ছে এরকম, ফিউচার টাইমের কোনো একটা অ্যাক্টিভিটিকে ইন্ডিকেট করতে যে ডিউরেশনটা বোঝায়, এখানে একটা দেখো ডিউরেশন বোঝাচ্ছে বাই নেক্সট ডিসেম্বর। মনে করো এখন মে মাস, মে থেকে ডিসেম্বর, তো এই যে টাইম এর মধ্যে মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এই যে টাইমটা প্রায় 6-7 মাসের যে বিষয়টা, ঠিক আছে, এটা কি একটা ডিউরেশন বোঝাচ্ছে, ডিউরেশন। তো কোনো একটা অ্যাকশানের ডিউরেশন বোঝাতে ফিউচারের আমরা এখানে কোন টেন্স ব্যবহার করি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি, ঠিক আছে। তো এখানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে এখানে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার হবে। ওকে, বোঝা গেল, এই যে বাই দ্য নেক্সট টাইম, বাই দ্য ডিসেম্বর, বাই দ্য মান্থ, এই ধরনের এই ক্ষেত্রে আমরা এই যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। তো এখানে বলছে বাই নেক্সট ডিসেম্বর শি উইল হ্যাভ বিন ওয়ার্কিং ইন দ্য ইউএন ফর ওভার আ ডিকেড, মানে পরের ডিসেম্বর আসতে আসতে সে কী হবে, সেই ইউএনে কাজ করতে থাকবে, এরকম একটা মিনিং। তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ন্যারেশন চেঞ্জ। এখানে দেখো ডিরেক্ট স্পিচ আছে, হি সেড ক্যান ইউ সলভ দিস পাজল, এটা একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের উদাহরণ। তো এখানে কি হয়, আমরা জানি যে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে অ্যাকচুয়ালি যেটা হয়, এখানে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হলে আমরা ব্যবহার করি হি আস্কড। এইবার যখন এই যে ইয়েস নো কোশ্চেনগুলো, এগুলো তো ইয়েস নো কোশ্চেন, হ্যাঁ, এই যে ক্যান দিয়ে যে প্রশ্নগুলো হয়, ডিড দিয়ে যে প্রশ্নগুলো হয়, এগুলো ইয়েস নো কোশ্চেন, আর একটা হয় WH কোশ্চেন। তো ইয়েস নো কোশ্চেন যখন হবে তখন আমরা লিঙ্কার হিসাবে ইফ ব্যবহার করি অথবা ওয়েদার, তাই তো, ওয়েদার ব্যবহার করি, ঠিক আছে। হি আস্কড ওয়েদার, এই ইউটা আই হয়ে যাবে, চেঞ্জ হবে, অ্যান্ড ক্যানটা হয়ে যাবে কুড, তারপরে সলভ দিস পাজেল, দ্যাট পাজেল হবে, ঠিক আছে। সলভ দিসটা দ্যাট হয়ে যায়। এগুলো ন্যারেশনের ডিটেলস ক্লাসে আলোচনা হবে, আর এগুলো তোমরা সকলে জানো। তো এটা কোথায় আছে, হি আস্কড ইফ অর ওয়েদার, হি আস্কড ইফ আই ক্যান, এখানে ক্যান আছে, ক্যান হবে না, ক্যানটা কুড হবে, দ্যাট হবে না লিঙ্কার হিসাবে, ওয়েদার, এই যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ওয়েদার আই কুড সলভ দ্যাট পাজল। ওকে, ইফ আই কুড হবে না, তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13, প্রভাব থেকে একটা প্রশ্ন আছে, চুজ দ্য বেস্ট সেন্টেন্স ইউজিং দ্য প্রভাব ডোন্ট কাউন্ট ইয়োর চিকেন্স বিফোর দ্য হ্যাচ। এটা শুনেছো সকলে, মানে কি, মানে হচ্ছে তোমার বলছে ডিম ফুটে বাচ্চা বের হওয়ার আগে সেটা গুনো না। তার মানেটা কি, তার মানেটা কি, তুমি একটা কোনো কিছু শুরু করেছো বাট সেটা সাকসেস হওয়ার আগে সকলের সঙ্গে বলে বেড়িও না, মানে আগাম আশা করো না, ঠিক আছে, সেটাই মিনিং। মানে আমাদেরকে কি কোনো একটা এক্সপেকটেশন সম্পর্কে, প্রিমেচার এক্সপেকটেশন সম্পর্কে ওয়ার্ন করছে, ঠিক আছে, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি এর মিনিং।
তো এখানে ডোন্ট কাউন্ট ইয়োর চিকেনস বিফোর দে হ্যাচ, এর মানে হচ্ছে বাই অ্যাজ মেনি চিকেনস অ্যাজ পসিবল বিফোর দে ডিসঅ্যাপিয়ার, সেগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যাওয়ার আগে যতটা পারো চিকেন কিনতে পারো, এটা হবে না। বি হোপফুল ইভেন ইফ থিংস গো রং, বলছে সব কিছু খারাপ চলছে তাও হোপফুল হওয়া না। ডোন্ট অ্যাজিউম সাকসেস বিফোর ইট অ্যাকচুয়ালি হ্যাপেন্স, এটা হবে সঠিক অ্যান্সার। বলছে কোনো কিছু অ্যাজিউম করো না, কোনো সাকসেসটাকে অ্যাজিউম করো না বিফোর ইট অ্যাকচুয়ালি হ্যাপেন্স, সেটা ঘটার আগে সেটাকে অ্যাজিউম করো না। ইউ শুড অলওয়েজ কাউন্ট ইউর সেভিংস আর্লি, তো এখানে সেভিংসের কথা বলেনি, তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার হবে এই প্রশ্নের জন্য। ঠিক আছে, ডোন্ট কাউন্ট ইউর চিকেনস বিফোর দে হ্যাচ, মানে কোনো কিছু সম্পর্কে আগাম এক্সপেক্ট করাটা ঠিক না, অ্যাকচুয়ালি ওয়ার্ন করছে আমাদের। দিস প্রভাব ওয়ার্নস এগেনস্ট প্রিমেচার এক্সপেকটেশনস। নেক্সট, স্পট দ্য এরর, শি এনজয়েজ ডান্সিং টু সিং অ্যান্ড পেন্টিং, তো এখানে পেন্টিং আছে, এখানে ডান্সিং আছে, তাহলে এখানে ইনফিনিটিভ কেন হবে? আমাদের প্যারালালিজম করতে হয়, মানে একটা কোয়ালিটি বোঝাতে সবগুলো কোয়ালিটি একই রকম রাখতে হবে, সবগুলোকে আমরা জিরান্ডে রাখতে পারি। তো এখানে টু সিংটা হবে না, এখানে অ্যাকচুয়ালি সিঙ্গিং হলে ভালো হতো। ঠিক আছে, সিঙ্গিং হওয়া উচিত ছিল। শি এনজয়েস ডান্সিং, সিঙ্গিং অ্যান্ড পেন্টিং। তো অ্যাকচুয়ালি আমাদের কি বলেছে, স্পট দ্য এরর, স্পট কোথায় আছে? যে টু সিংয়ে হচ্ছে স্পট, এরর আছে, তো অপশান সি এখানে সঠিক অ্যান্সার হবে। কোশ্চেন নাম্বার 15, ডিটারমিনার্স। দেয়ার ইজ ড্যাশ লিটল হোপ অফ রিকভারি, এখানে এ লিটল দ্য লিটল, তারপরে ফিউ দ্য ফিউ, এইগুলো সকলে জানো আশা করি, আমি জাস্ট একটুখানি বলে দিই। এই লিটল পুরো জিনিসটাই হচ্ছে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, আর এগুলো কাউন্টেবলের জন্য। ঠিক আছে, কাউন্টেবল নাউনের জন্য বসে, এগুলো আনকাউন্টেবল নাউনের জন্য বসে। তো এখানে এ লিটল দ্য লিটল, এ লিটল হচ্ছে এটা একরকম, এ লিটল হচ্ছে পজিটিভ সেন্সে ব্যবহার হয়, লিটল হচ্ছে নেগেটিভ সেন্সে ব্যবহার হয়। দ্য লিটলটা পজিটিভ সেন্সে, বাট কোনো কিছুর সমগ্রটাকে বোঝাতে দ্য লিটল ব্যবহার করা হয়। আমি তোমাদের এখানে এক্সাম্পল সহকারে একটু বোঝানোর চেষ্টা করছি, একটুখানি এই জায়গাটা একটু টাইম নেব। সেন্টেন্সটা লিটল দিয়ে, তো আমি এখানে সেন্টেন্সটা লিটল দিয়েই শুরু করছি। আমি এখানে 3টে সেন্টেন্স লিখছি, দেখো। উই হ্যাভ আ লিটল মানি, উই হ্যাভ আ লিটল মানি। ঠিক আছে, তো এটা অ্যাকচুয়ালি উই হ্যাভ আ লিটল মানি, এ লিটল এটা পজিটিভ সেন্সে ব্যবহার হয়, মানে সামান্য পরিমাণে আসে, কিন্তু সেটা পজিটিভ সেন্সে। ওকে, পজিটিভ সেন্সে। কিন্তু এখানে আমরা এ লিটলটা বললাম, দ্য লিটলটা হচ্ছে সমগ্র, অর্থাৎ লিটলটা আমি এরকম লিখতে পারি, লিটল টাইম ইজ লেফট। ওকে, লিটল টাইম ইজ লেফট মানে লিটল টাইম, দেখো টাইম, ঠিক আছে, তারপরে মানি, এগুলো কিন্তু আনকাউন্টেবল, তো লিটল আনকাউন্টেবলের ক্ষেত্রে বসে। তো এখানে বলছে লিটল টাইম ইজ লেফট, মানেটা কি? তার মানে হচ্ছে আমাদের কাছে এই যে লিটল একদম মানে অলমোস্ট নান, মানে নেগেটিভ সেন্স, একেবারে না। ঠিক আছে, আর দ্য লিটলটা হয় অ্যাকচুয়ালি আরেকটা জিনিস হয়, দ্য লিটল আমরা এরকম লিখতে পারি, দ্য লিটল নলেজ শি হ্যাড ওয়াজ ইউজফুল, বা হি স্পেন্ট দ্য লিটল টাইম। ঠিক আছে, এরকম আমরা লিখতে পারি, আমি জাস্ট এখানে আর লিখছি না, এখানে জায়গা মানে অনেকটাই টাইম লেগে যাবে, এগুলো আলাদা ভিডিও করলে বেটার হবে, এবং আমি চেষ্টা করবো এগুলোর আলাদা ভিডিও করার। তো আমার যেটা বলার অ্যাকচুয়ালি এখানে এ লিটল হচ্ছে লিটল আর ফিউ এর মধ্যে যদি আমরা বেসিক ডিফারেন্সটা বুঝি, লিটলটা হচ্ছে আনকাউন্টেবলের জন্য আর ফিউটা হচ্ছে কাউন্টেবলের জন্য। এ লিটল হচ্ছে যেমন পজিটিভ সেন্সে ব্যবহার হয়, এ ফিউ পজিটিভ সেন্সে, লিটল যেমন নেগেটিভ সেন্সে, এ ফিউ নেগেটিভ সেন্সে, দ্য লিটল সমগ্র অর্থে, দ্য ফিউ সমগ্র অর্থে। বোঝা গেল? তো এখানে অ্যাকচুয়ালি আমাদেরকে কী বলছে, দেয়ার ইজ ড্যাশ লিটল হোপ, হোপ হচ্ছে দেখো আনকাউন্টেবল, তাই ওর জন্য লিটল হয়েছে। তো এখানে অ্যাকচুয়ালি দ্য লিটল হবে না সাম লিটল, তো হবেই না, এ লিটল না অ্যান লিটল, তো এখানে এ লিটল হবে। দেয়ার ইজ আ লিটল হোপ অফ রিকভারি, কেউ একজন অসুস্থ বলছে তাকে সেখান থেকে রিকভার হওয়ার সামান্য হোপ আছে, আশা আছে। ওকে, তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার।
মানে অপশান সি অপশান সি। নেক্সট question number 16, regret that him I regret dash him that way I should not have lost my temper। এটা তোমরা কমেন্টে আনসার করবে, ঠিক আছে? আগের ভিডিওগুলোতে যেমন করেছো এটা তোমরা কমেন্টে আনসার করবে দাগ নাম্বার দিয়ে। 16 দাগের আনসারটা কী হবে এটা তোমরা কমেন্ট করবে। টু ট্রিট, ট্রিটিং, টু হ্যাভ ট্রিয়েটেড, হ্যাভিং ট্রিয়েটেড। নেক্সট কোশ্চেনে যাবো আমরা। কোশ্চেন নাম্বার 17, ক্লজ কমপ্লেক্স সেন্টেন্স অ্যানালিসিস। আচ্ছা, এখানে একটা ক্লজ আছে, হুইচ কন্টেন্টস আ রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ। রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ তোমাদের পরীক্ষাতে কিন্তু এই ধরনের প্রশ্ন আসবে এবং এগুলো একটু কমপ্লেক্স টাইপের, ঠিক আছে? কমপ্লেক্স টাইপের, এগুলোর জন্য যেগুলো কমপ্লেক্স টাইপের আমি সবগুলোর জন্য আলাদা আলাদা একটা করে ভিডিও করার চেষ্টা করব। এটাও একটু কমপ্লেক্স টাইপের, রিলেটিভ রেস্ট্রিকটিভ ক্লজ। তো কিন্তু তোমাদের পরীক্ষাতে কিন্তু এই ধরনের প্রশ্ন আসবে, ঠিক আছে? রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজের কিছু ক্যারেক্টারিস্টিকের মধ্যে সেখানে একটা রিলেটিভ প্রোনাউন থাকবে, ঠিক আছে? একটা রিলেটিভ প্রোনাউন থাকবে, কিন্তু সেখানে কোনো রকম কমা, এই কমা কিন্তু কোনো রকম সেখানে কোনো কমা থাকবে না। এবং রিলেটিভ কি হয় অ্যাকচুয়ালি, এখানে আমরা এই সেন্টেন্সটাতে যদি দেখি দ্য বুক হুইচ ইজ অন, এটা তো কমা দিয়ে আছে, কমা থাকবে না, রিলেটিভ রেস্ট্রিকটিভ। দ্য স্টুডেন্টস হু স্টাডিড পাস্ট দ্য এক্সাম। দেখো এখানে কিন্তু কোনো রকম কমা নেই এবং এখানে একটা রিলেটিভ প্রোনাউনও আছে। তো এটা হবে সঠিক আনসার, অপশান বি ইজ দ্য রাইট আনসার। এখানে অ্যাকচুয়ালি এই যে হু স্টাডিড, হ্যাঁ এটা হচ্ছে রেস্ট্রিকটিভ। দ্য ক্লজ হু স্টাডিড এটা হচ্ছে রেস্ট্রিকটিভ। এটা কি করছে, ইট স্পেসিফাইজ হুইচ স্টুডেন্টস পাস্ট অনলি দোজ হু স্টাডিড। তাদেরকে বোঝাচ্ছে যারা যারা হচ্ছে পাস করেছে সেই তারাই, যারা স্টাডিজ করেছে। তো এটার উপরে আমি একটা ভিডিও আনবো, এটা তোমাদের সহজে এক্ষুনি বোঝানো সম্ভব হবে না, টাইম লাগবে এখানে, ঠিক আছে? তো যেটা বলে রাখলাম, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি রেস্ট্রিকটিভ এবং এখানে রিলেটিভ প্রোনাউন একটা থাকবে এবং কমা থাকবে না, এটা একটু মাথায় রাখবে আপাতত। তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার হবে। এখানে দেখো কোথাও কমা নেই, বাকিগুলোতে সবগুলোতে কমা আছে। তো অপশান বি রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 18, চুজ দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস ট্রান্সফরমেশন অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। পিপল বিলিভ দ্যাট দ্য সায়েন্টিস্ট হ্যাজ ডিসকভার্ড আ কিওর ফর দ্য কমপ্লেক্স। এখানে দেখো একটা কমপ্লেক্স সেন্টেন্স এটা, ঠিক আছে? তো এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এটা কি করতে বলেছে, প্যাসিভ ভয়েস। আচ্ছা, প্যাসিভ ভয়েসে করতে গেলে দেখো এখান থেকে এটা একটা আলাদা বিষয়, এটা একটা আলাদা বিষয়। তো আমাদেরকে দুটোকেই চেঞ্জ করতে হবে, ওকে? দুটোকেই ভয়েস চেঞ্জ করতে হবে। তো এখানে পিপল বিলিভড, হ্যাঁ মানে পিপল বিলিভ মানে ইট ইজ বিলিভড বাই পিপলটা এটা উর্জে থাকবে, এখানে না দিলেও চলে। তো এই ক্ষেত্রে দেখো এখানে আছে ইট ইজ, আচ্ছা প্রথমেই আছে দেখো পিপল বিলিভ দ্যাট দ্য সায়েন্টিস্ট হ্যাজ ডিসকভার আ কিওর ফর দ্য ডিজিজ। ইট ইজ বিলিভড দ্যাট, এটা বিশ্বাস করা হয় যে, এই জায়গাটা দেখো প্যাসিভে চলে এসছে, ইট ইজ বিলিভ দ্যাট, ওকে? তারপরে এইটার আমরা যদি ভয়েস চেঞ্জ করি, ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী আমাদের সাবজেক্টের পরে যেটা, সেটা ভার্বের পরে যেটা, সেটা আমাদের আগে আসবে এই যে আ কিওর ফর দ্য ডিজিজ, আ কিওর হ্যাজ বিন ডিসকভার্ড, ওকে? এই যে ডিসকভার হ্যাজ আছে, আমরা হ্যাজ বিন করি ভয়েস চেঞ্জের ক্ষেত্রে হ্যাজ থাকলে। আ কিওর হ্যাজ বিন ডিসকভার্ড ফর দ্য ডিজিজ বাই দ্য এই যে সায়েন্টিস্ট। তো এটা আশা করি সকলে জানো, সহজ প্রশ্ন একটা, ভয়েস চেঞ্জের প্রশ্ন সকলে পারো। তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার হবে এখানে। নেক্সট কোশ্চেন নাম্বার 19, ইডিয়ম হিজ আর্গুমেন্ট ডিডন্ট হোল্ড ওয়াটার ইন কোর্ট। এই যে হোল্ড ওয়াটার, এটা হচ্ছে ইডিয়ম। তার মানেটা কি, হিজ আর্গুমেন্ট ডিডন্ট হোল্ড ওয়াটার ইন কোর্ট। সে কোর্টে একটা আর্গুমেন্ট দিয়েছিল, বাট তার আর্গুমেন্টটা যেন ঠিকঠাক জাস্টিফাই হয়নি, ঠিকঠাক সে তার আর্গুমেন্টটাকে দাঁড় করাতে পারেনি। মানে তার আর্গুমেন্টটা কী ছিল, মানে তার আর্গুমেন্টটা ছিল উইক ছিল, দুর্বল টাইপের আর্গুমেন্ট ছিল, ওকে? মানে কোনো লজিক ছিল না, ইললজিক্যাল। তো সেটাই হচ্ছে যে হোল্ড ওয়াটার তার মানে। তো এখানে ইট ওয়াজ ফুল অফ ইমোশনস, এটা না, এটা হবে না, ফুল অফ ইমোশনস হবে না। ইট ইনভলভড ভায়োলেন্স, এটাও হবে না। ইট ওয়াজ লজিক্যালি উইক, এটা হবে সঠিক আনসার, লজিক্যালি উইক। তার যে আর্গুমেন্টটা সে দিয়েছিল সেটা একটা উইক আর্গুমেন্ট, লজিক্যালি উইক যেটা। তো অপশান সি ইজ দ্য রাইট আনসার। ইট ইমপ্রেসড দ্য জাজ, এটাও হবে না।
ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আমরা যদি দেখি, আমাদের লাস্ট কোশ্চেন। অবশ্যই কিন্তু ভিডিওটি যারা দেখছো এখনও লাইক করবে, অবশ্যই একটা, ঠিক আছে, কমেন্ট করবে। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে সঠিক সেন্টেন্স কোনটা আছে সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এখানে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। শি ইজ studying to become doctor, she is studying to become the doctor, she is studying to become a doctor, she is studying to become an doctor। তো এখানে মোটামুটি আমাদের এখানে কোনো আর্টিকেল নেই, এখানে দা আছে, এখানে আছে, এখানে অ্যান আছে, ঠিক আছে, এটাই হচ্ছে বিষয়। তো এর উপরে বেস করে আমাদের প্রশ্নটাকে চুজ করতে হবে সঠিক সেন্টেন্সটা। দেখো, যখন কারো কোনো এরকম প্রফেশন, এই যে ডক্টর, এটা একটা প্রফেশনের বোঝাচ্ছে। যখন এরকম কোনো একটা প্রফেশন বোঝায়, ঠিক আছে, আর প্রফেশন হচ্ছে কাউন্টেবল সিঙ্গুলার নাউন, এগুলো প্রফেশন আমরা এটাকে কাউন্টেবল নাউন হিসেবে ধরতে পারি। এবং যখন কোনো কারোর ফিউচার প্রফেশন বোঝায়, তো সেই ক্ষেত্রে আমরা একটা যে আর্টিকেলটা ব্যবহার করি সেটা আমরা ইনডেফিনাইট আর্টিকেল ব্যবহার করি। আর ইনডেফিনাইট আর্টিকেল হচ্ছে এ অ্যান্ড অ্যান, ঠিক আছে। ফিউচার কারোর প্রফেশন বোঝাতে গেলে, ফিউচারের প্রফেশন বোঝাতে গেলে আমরা একটা ইনডেফিনাইট আর্টিকেল ব্যবহার করি, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে অ্যান। বোঝা গেল? তো এখানে আমরা যদি দেখি প্রথমটাই কোনো আর্টিকেল নেই, তাই এটা হচ্ছে না। তারপরে এখানে আছে, দেখো দা আছে, তো দা এখানে হবে না, অ্যাকচুয়ালি এখানে ইনডেফিনাইট আর্টিকেল হবে। যেমনটা বললাম, কারোর ফিউচার প্রফেশন আর তার আইডেন্টিটি বোঝাতে আমরা অলওয়েজ ইনডেফিনাইট আইডেন্টিটি আর্টিকেল ব্যবহার করব তাদের আগে। তো এখানে একটা অবশ্যই এটা প্রফেশন, ফিউচার প্রফেশন। তো এখানে তাহলে দা হবে না, দা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল, আমাদের বলেছে ইনডেফিনাইট আর্টিকেল প্রয়োজন। একটা আছে এ, একটা আছে অ্যান। ডক্টর তো ডি, ঠিক আছে, এটা কোনো ইয়ে ভাওয়েল সাউন্ড না, তাই অ্যান এখানে হবে না। তো অপশান বাকি রইল অপশান এ। অনেক সময় কিন্তু তোমরা সেন্টেন্স এলিমিনেট করেও কিন্তু সঠিক অ্যান্সার করতে পারবে। তো অপশান এখানে সি ইজ দ্য রাইট অ্যান্সার, শি ইজ স্টার্টিং টু বিকাম আ ডক্টর। এই ছিল মোটামুটি আজকের ভিডিও, আশা করি সকলের ভালো লেগেছে। অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবে সকলে এবং লাইক করে যাবে। কেউ যদি পেড ব্যাচে জয়েন হতে চাও, অবশ্যই ভিডিও ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। আর পরবর্তী ভিডিও আমি তোমাদের সঙ্গে আবার তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম, ঠিক আছে।